ভারত কিছু একটা খেলা খেলবে বাংলাদেশকে নিয়ে, মতিগতি আমার সেরকমই মনে হচ্ছে। বাংলাদেশের পক্ষ থেকে সেই খেলার সকল আয়োজনও মানে তাদেরকে প্রস্তুতি বা জোগাড় করে দিচ্ছে যে খেলাটা খেলো, আমরা সব কিছু জোগাড় করে দিয়ে আমরা একটু সেই খেলার ফুটবল হতে চাচ্ছি। এরকম একটা পরিবেশ পরিস্থিতি আমার যে কোনো কারণে কেন মনে হচ্ছে পরিবেশ পরিস্থিতি ঠিক সেরকমই তৈরি হয়েছে। বাংলাদেশের তিন দিকে ভারত, একদিকে বঙ্গোপসাগর, তাদের সাথে সব কিছুতে কোন শক্তি বলে, কোন দেহ বলে, কোন যোগ্যতা বলে লাগতে চাচ্ছে এটা একেবারে পরিষ্কার। কিন্তু যে শক্তি যোগ্যতা বলে লাগতে চাচ্ছে তারাই কিন্তু বহু আগে থেকে ভারতের কাছে ধরাশীল, এবং যে নাজুক বা যে অংশটি নিয়ে ভারতকে দুর্বল বা কাবু করতে চায় সেই অংশে ভারত এমন প্রস্তুতি নিয়ে রাখছে যে আওয়াজ করলেই বাকওয়াজ বন্ধ করে দেবে, এরকম একটা অবস্থা। যাই হোক, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে যে 17 থান্ডার যুদ্ধ বিমান কেনার সম্ভাব্য আলোচনা এবং এর ফলে উদ্ভূত পরিস্থিতির উপর ভারত গভীর নজরদারি করছে বলে জানিয়েছে নয়াদিল্লি। দেশটির ভাষ্য, জাতীয় নিরাপত্তার উপর প্রভাব ফেলতে পারে এমন সব বিষয়ের উপর তারা তীক্ষ্ণভাবে নজর রাখছে। এরপরে আপনারা জানেন জয়সওয়াল সংখ্যালঘু ইস্যুতে বলছে যে ভারতে সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে, এ বিষয়ে আমাদের ইন্টারফেয়ার করা ছাড়া কোনো উপায় আমরা দেখছি না। তার মানে এই যে দীপুচন্দ্র দাস, অমৃত মণ্ডল, খোকনচন্দ্র দাস, এরকম আরও যারা মারা গিয়েছে, মানে করেন ১ মাসের ভেতরে মানে 7 জন না 8 জনকে নির্মমভাবে গণপিটুনি দিয়ে ছুরিকা আঘাত করে বা অন্যভাবে মানে শেষ করা হয়েছে, এটা নিয়ে তারা মানে উদ্বেগ প্রকাশ করেছে এবং তারা যে একটা পদক্ষেপ গ্রহণ করবে এরকম মতামতও তারা দিয়েছে। এখন বাংলাদেশ একের পর এক যে কাজগুলো করছে সেই কাজগুলোর জন্য তারা সন্তুষ্ট নয়, যদিও তাদের শক্তি সামর্থ্য নেই, কিন্তু শক্তি সামর্থ্য না থাকার মানে শক্তি তাদের বলতে বাংলাদেশের শক্তি সামর্থ্য নেই, কিন্তু তাদের আওয়াজের কোনো ঘাটতি নেই। কেউ কেউ আওয়াজ তুলে একেবারে বাকওয়াজ বন্ধ করে ঠিকই মানে একদম নীরব ভঙ্গিতে চলে যাচ্ছে। কেউ মানে ওই যে দেখাচ্ছে মুরগি খাওয়াচ্ছে ডাইল, বিষয়টা এরকম হয়ে গিয়েছে, মানে আওয়াজ তুলে মনে করছে আমরা কি আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করে আজাদি হয়ে যাচ্ছি। কোন মার্কা আজাদি হচ্ছে সেটা তো আমরা বিভিন্ন ফরম্যাটে দেখছি। ইরানকে দেখছি না, ইরানকে তো দেখছি আমরা, এখনও দেখছি, ভবিষ্যতেও দেখব। ইরান কোন জায়গায় যেয়ে দাঁড়িয়েছে, তুরস্ক কোথায় যেয়ে দাঁড়িয়েছে, আফগানিস্তান কোথায় যেয়ে দাঁড়িয়ে আছে, এগুলো তো আমরা দেখছি। পাকিস্তান এত বড় আজাদি দেশ, মানে সেই আজাদের কোনো শেষ মানে এবং কুল কিনারা নাই, মানে এই হলো অবস্থা। তা ভারত মানে সব ধরনের প্রস্তুতি মানে চতুর্দিক থেকে, সে বঙ্গোপসাগর থেকে শুরু করে ভাবছিল লোকে বঙ্গোপসাগরের ওদিক থেকে মানে ছাড়ছুড় পাবে, সেখানে যেও মিসাইল পরীক্ষা 12 আর 13 জানুয়ারি মিসাইল পরীক্ষা চালাবে তারা। এখন দেখেন আল্লাহ তাআলা আমাদের কপালে কি লিখে রেখেছে। তারেক রহমানের কাছে ভারতীয় হাই কমিশনার কি বার্তা নিয়ে গেলেন? আজকে বিকেলে তারেক রহমানের বিএনপি চেয়ারম্যান, এখন আর ভারপ্রাপ্ত বলা যাচ্ছে না কারণ গতকালকে তিনি ইতিমধ্যেই ভারমুক্ত হয়ে গেছেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে তার গুলশান কার্যালয়ে আজকে ভারতীয় হাই কমিশনার সাক্ষাৎ করেছেন।
আমি শুরুতেই বলতে চাই এই সাক্ষাৎটি প্রণয় ভার্মা কিংবা ভারত সরকারের তরফ থেকে তারেক রহমানের জন্য একটা শক্তি, একটা সাহস নিয়ে হাজির হলেন, সাহস দেবার জন্য হাজির হলেন। কিন্তু প্রশ্ন আসে যে আসলে কি এই শক্তি, এই সাহস নিয়ে আগামীর বাংলাদেশে ভারত বাংলাদেশ সম্পর্ক আসলে কতটুকু কাজে লাগবে? কারণ পর্দার আড়ালে নানা রকম খেলাধুলা চলছে। আমি বরাবরই বলছি যে নির্বাচনটা হয়ে যাচ্ছে, এবং এই নির্বাচনে কি বিএনপি ক্ষমতায় আসবে, নাকি জামাত বিএনপি একসাথে জোট সরকার হবে? এই প্রশ্নগুলো ঘুরপাক খাচ্ছে মানুষের মনে। কিন্তু সত্যিকার অর্থে বিএনপির জন্য অনেক সুযোগ ছিল। আজ থেকে 1.5 বছর আগেও যদি বলেন, বিএনপি এই যে ভারত, আজকে ভারতের সঙ্গে ধরেন তারেক রহমান যখন থেকে এসে দেশে আসা, বেগম খালেদা জিয়ার মৃত্যু, এবং এই যে আজকে প্রণয় ভার্মা ভারতীয় হাই কমিশনার তারেক রহমানের সাথে দেখা করলেন, এগুলো বিএনপির জন্য আসলে বলতে গেলে বলা যায় যে বড্ড দেরি হয়ে গেছে। বিএনপিকে ভারত সুযোগ দিয়েছিল আওয়ামী লীগ সরকার পতনের সাথে সাথে। আপনাদের মনে থাকবার কথা, এই ঘটনাটার কথা অনেকবার বলেছি। 5 অগস্ট 2024 আওয়ামী লীগ সরকারের পতন হলো। 22 সেপ্টেম্বর, ঠিক 1.5 মাসের মাথায় এই আজকে যিনি প্রণয় ভার্মা হাই কমিশনার হিসেবে এখনো দায়িত্বে আছেন, আজকে তারেক রহমানের সঙ্গে যিনি দেখা করলেন, তিনি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন 22 সেপ্টেম্বর 2024, 1.5 মাসের মাথায়। কিন্তু সেই দেখা, সেই সাক্ষাৎ তাকে বিএনপি পিক করেনি, ক্যাচ করে নেয়নি। সেই সময়ের বাংলাদেশ ভারত বিরোধিতা একটা তুঙ্গে ছিল, আজও আছে একটি শ্রেণীর মধ্যে। সেই সময়ে বিএনপি আসলে জামাতের ফাঁদে পা দিয়ে ভুল করেছে। এই যে গত 1.5 বছর যাবত ভারত বিরোধিতা, বিএনপির নানা রকম বিতর্কিত কর্মকাণ্ড, তাণ্ডব লীলা, সন্ত্রাসী কর্মকাণ্ড, দখলবাজি, নানা রকম কর্মকাণ্ডে বিএনপি মেতেছিল, এবং এতে তুষ ছিটিয়েছে বলা যায় জামাত, যাতে বিএনপিকে বিতর্কিত করে দেওয়া যায়। এবং সবচেয়ে বড় কথা যে আমার যৌক্তিক প্রতিবেশী ভারতকে পাশে নেয়নি বিএনপি, জামাতের সুরে গান গেয়েছে। আপনারা দেখেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদের কর্মকাণ্ড সহ বিএনপির নেতাদের মুখেও। কিন্তু হঠাৎ করে পাল্টে গেছে গত 1.5 মাসের মধ্যে। কারো মুখে কিন্তু বিএনপির ভারত বিরোধিতা এখন শুনতে পাবেন না, কিন্তু বড্ড দেরি হয়ে গেছে। তারেক রহমানকে আজকে যেমন সাহস দিতে এসছেন প্রণয় ভার্মা, ঠিক তেমনি গত 31শে ডিসেম্বর ভারতের একজন প্রভাবশালী ব্যক্তিত্ব এস জয়শঙ্কর বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশে এসেছিলেন। সরকার টু সরকার কোনো যোগাযোগ করতে আসেননি তিনি এসেছিলেন শুধুমাত্র বেগম খালেদা জিয়ার জানাজায়, এবং তারেক রহমানকে সেদিনও শক্তি জুগিয়েছিলেন, সাহস জুগিয়েছিলেন। স্বয়ং প্রধানমন্ত্রী লিখিত বার্তা পাঠিয়ে শক্তি সাহস জুগিয়েছিলেন। ভারতের আসলে এটি একটা বি প্ল্যান। এই বি প্ল্যানটা কি কাজে লাগবে? কাজে লাগবে কিনা এটা খুব খুব ডিফিকাল্ট সিচুয়েশনে বাংলাদেশ আসলে। আগামীর এই যে 12 ফেব্রুয়ারি যে নির্বাচনটা হয়েই যাচ্ছে, যে গল্প পাতুন না কেন, পর্দার আড়ালে এটা হচ্ছে, সেটা হচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্রে এটা হচ্ছে, ক্যান্টনমেন্টে এটা হচ্ছে, কিচ্ছু হচ্ছে না কোনো কিছু। আগামী 12 ফেব্রুয়ারি জামাত যদি নিজেরা মারামারি না করে, জামাত যদি বাধা হয়ে না দাঁড়ায়, এনসিপি এবং জামাত তারা যদি বাধা হয়ে না দাঁড়ায়, তাহলে নির্বাচন হয়ে যাবে, এটি শতভাগ নিশ্চিত। তো সেই নির্বাচনে জয় পরাজয়টা কি হবে? আমি যেটি বলছিলাম যে বিএনপির হাতে সুযোগ ছিল। বিএনপি যদি সেই সেপ্টেম্বর 2024 সেপ্টেম্বর মাস থেকে সেইটা পিক করে নিত এবং সেইভাবে রাজনীতি করত, গঠনমূলক রাজনীতি করত, এই যে দুর্নামের রাজনীতি যদি না করত গত 1.5 বছরে, বিএনপি কিন্তু নিশ্চিত ক্ষমতায় চলে যেত। কিন্তু এখন ক্ষমতায় যাবে কিনা সে ব্যাপারে যথেষ্ট সন্দেহ, সংশয় আছে। আমি গতকালকের একটি ভিডিওতেও বলেছি, নির্বাচনী বিষয়ে গত 1.5 বছরে বিএনপির অবস্থা কিন্তু শূন্য।
এমনকি বিগত আওয়ামী লীগ নির্বাচনে বিজয়ের হারও অনেক উপরে। গত 1.5 বছরে যেসব ছোট ছোট ইউনিটের নির্বাচন হয়েছে, বিশেষ করে বিভিন্ন জায়গায় প্রথম দিকে আইনজীবী সমিতিতে আওয়ামী লীগের লোকজন অংশগ্রহণ করতে পারত, পরবর্তীতে আর অংশগ্রহণ করতে দেওয়া হয় না অন্যায়ভাবে। যে আইনজীবী সমিতিগুলোতে নির্বাচন করতে পেরেছে, বিশেষ করে 2024-এর ডিসেম্বর পর্যন্ত, সেগুলোতে সবগুলোতে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল। পরবর্তীতে জামাত বিশেষ করে ছাত্র সংসদ নির্বাচনে একটা বড় ধরনের ক্যারিশমা দেখিয়েছে। সর্বশেষ 4 দিন আগেও জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে ক্যারিশমা দেখিয়েছে। সেই হিসেব বিবেচনা যদি করেন, তাহলে বিএনপির ফলাফল কিন্তু শূন্য। এই শূন্য ফলাফলটি আগামী জাতীয় নির্বাচনে প্রভাব বিস্তার করবে কিনা। ভারত এখন মনে করছে যে চূড়ান্ত মৌলবাদী গোষ্ঠীর হাতে ক্ষমতা যাওয়ার চাইতে বিএনপির হাতে ক্ষমতা যাক, তাহলেও একটা ভারসাম্যপূর্ণ জায়গা তৈরি করা যাবে রাজনীতিতে, কূটনীতিতে, অর্থনীতিতে, ব্যবসা বাণিজ্যে। ভারত এটি আশা করছে। ভারতের বি প্ল্যান, ভারতের সি প্ল্যানও রেডি আছে। বাংলাদেশকে অবরুদ্ধ করা, অবরোধ আরোপ করা এবং প্রয়োজনে সমর প্রস্তুতি। আমি গতকালকে এটি ভিডিওতেও বলেছি, সীমান্তে সামরিক উপস্থিতি, সীমান্তে কড়াকড়ি আরোপ, এটা হচ্ছে চূড়ান্ত প্ল্যান। সেই চূড়ান্ত প্ল্যানও ভারতের জন্য কিন্তু রেডি। সেই জায়গায় আজকে আমি বলবো যে বিএনপির জন্য আবারও শক্তি সাহস নিয়ে এসছে ভারতীয় হাইকমিশনার, কিন্তু এটিকেও জামাতের পক্ষ থেকে নেগেটিভ হিসেবে উপস্থাপন করা হবে। ভারতের তাবেদার, ভারতের দালাল ইত্যাদি বিভিন্নভাবে জামাতি যারা ফেস আছেন, জামাতি যারা কথা বলেন, এই প্রণয় ভার্মার তারেক রহমানের সাথে সাক্ষাতের সাথে সাথে দেখবেন এই আজ থেকেই শুরু হয়ে যাবে যে ভারতের নয়া দালাল বিএনপি। কিন্তু ভাই, ভারতের দালালি না, বাস্তব সম্পর্ক না রাখলে আপনি ক্ষমতায় যেতে পারবেন না, এমনকি আপনি ক্ষমতায় টিকে থাকতেও পারবেন না। আমি বরাবরই একটা কথা বলি যে আপনি ব্যতিক্রম মানচিত্রের অধিকারী। পৃথিবীর কোন দেশ এমন 94% সীমান্ত অন্য একটি দেশ দ্বারা ঘেরা পৃথিবীর কোন দেশ নেই। আপনি মানচিত্রে খুঁজে দেখুন, পান কিনা। আমরা সেই ব্যতিক্রম একটি দেশ। কাজে ভারতকে অস্বীকার করে, ভারতকে বাদ দিয়ে আমি চলবো, এটা অসম্ভব। এই যে কদিন আগে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান গত 31শে ডিসেম্বর রয়টার্সের সাথে একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে। সেখানে জামাত আমিরও কিন্তু বলেছেন যে ভারতীয় কূটনীতিকের সাথে তার বৈঠক হয়েছে। আজ পর্যন্ত আমরা 31শে ডিসেম্বরের পরে আজকে 10 দিন হয়ে গেছে, আজ পর্যন্ত ভারতীয় পক্ষ থেকে এ ধরনের কোনো বক্তব্য বিবৃতি পাইনি যে জামাত আমিরের সাথে কোনো ভারতীয় কূটনীতিকের সাক্ষাৎ হয়েছে। কিন্তু জামাত আমির এটা বলেছেন এবং সাথে বলেছেন যে ভারতীয়রা গোপন রাখতে বলেছে। সত্য মিথ্যা জামাত আমির জানেন এবং যাদের সাথে বৈঠক করেছেন তারা জানেন। এই বৈঠকটা কেন, জামাত আমির কেন বৈঠক করলেন, আসলে এটাই বাস্তবতা। ভারতকে বাদ দিয়ে অসম্ভব। যাই হোক, এখন ভারত ভরসা করতে চাইছে বিএনপির উপর। ভরসার জায়গাটা কতটুকু হবে, বা ভারতের ভরসার জায়গা বিএনপি যদি ফুলফিল করতে না পারে, যদি বিএনপি ক্ষমতায় না আসে, জামাত যদি ক্ষমতায় আসে, তাহলে ভারতের সি প্ল্যানও রেডি আছে। কিংবা জামাত ভারতের সাথে সম্পর্ক তৈরি করবে কিনা বা তৈরি হবে কিনা, কারণ আপাদমস্তক জামাতের ছোট্ট একটা কর্মী থেকে শুরু করে শীর্ষ ব্যক্তিত্ব পর্যন্ত ভারত বিরোধী, পাকিস্তান পন্থী। সেই জায়গায় ভারত এবং জামাতের সাথে সম্পর্ক হবে কিনা, না হলে ভারতের সি প্ল্যান রেডি আছে। আবার ভারত কিন্তু সাম্প্রদায়িক মৌলবাদী শক্তির সঙ্গেও কাজ করে, আফগানিস্তানের তালেবানের সাথে কাজ করছে, আপনারা দেখছেন। জামাত সেইভাবে এগিয়ে গেলে ভারত কাজ করতেও পারে, কিন্তু বাস্তবতা হলো জামাত এই মাইন্ড সেট আপটাই নেই। পাকিস্তানকে বাদ দিয়ে, অযৌক্তিক পাকিস্তানকে বাদ দিয়ে ভারতের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে জামাত কাজ করবে, এটি কোনোভাবেই নেই। সেই জায়গায় জামাত শাসিত যে সরকারটি হবে, সেই সরকারটি লাস্টিং করবে না। যদি হয়,
আমি বেশিরভাগ এগিয়ে রাখছি জামাতকে, কারণ পরিসংখ্যান বলছে যে আগামী নির্বাচনটিতে যে কোনো ভাবে জামাত ক্ষমতায় বসবেই। এখন পর্যন্ত এই যে অনির্বাচিত সরকার, ইউনূস সরকার বা ডক্টর ইউনূস আসলে জামাতেরই প্রতিনিধি, চূড়ান্ত বিচারে তারাই বসবে। যদি বসে তাহলে দেশ চালানো কঠিন হবে এবং ভারত তাদের তখন সি প্ল্যান ইমপ্লিমেন্ট করবে। যাই হোক, আমি যেটি আলাপ করছিলাম, আজকে মূলত তারেক রহমানের কাছে গিয়েছেন বা সাক্ষাৎ করেছেন, তারেক রহমানকে আরেকটু শক্তি দেওয়া, একটু সমর্থন দেওয়া, এরকমটা। আমরা এখন পর্যন্ত কিন্তু জামাতের সাথে অফিসিয়ালি বৈঠক করা দেখিনি। কাজেই আমরা এটা ধরে নিতে পারি না যে জামাতকে কোনোভাবে ভারত গ্রহণ করেছে বা গ্রহণ করছে। এখনো নির্বাচনের 1 মাসের মতো বাকি আছে। 1 মাস আগে ভারতের হাই কমিশনার জামাত আমিরের সাথে সাক্ষাৎ করেন কিনা সেটা দেখতে হবে। আমি বিশ্বাস করি সাক্ষাৎ করবে না, সাক্ষাৎটা হবে না। জামাত আমির যতই বলুন না কেন যে ভারতীয় কূটনীতিকের সাথে তার বৈঠক হয়েছে, কিন্তু সাক্ষাৎটা হবে না। শেষ পর্যন্ত হয়তো আপাতত বিএনপির প্রতি সমর্থনটা জারি রাখবে ভারত, এবং তারই অংশ হিসেবে আজকে প্রণয় ভার্মা তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন।